ক্যাঙ্গারু কোর্টের রায়ের পর এত বড় একটা নির্দেশ শেখ হাসিনার বিরুদ্ধে দেবার পর এটা তো মোহাম্মদ ইউনূসের নির্দেশেই তো হয়েছে, সে প্রধান উপদেষ্টা। তাহলে কি সেই জায়গায় মোহাম্মদ ইউনূস কি নিজে বাঁচতে পারবেন এত বড় একটা ক্যাঙ্গারু কোর্টের রায় ঘোষণা করিয়ে দিয়ে? ম্যাডাম আমি একটু ডিফার করছি এখানটা। মোহাম্মদ ইউনূসের ইচ্ছায় হয়েছে নাকি জামাতের ইচ্ছায় হয়েছে নাকি জামাত এবং মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে কোনো ডিপ স্টেটের ইচ্ছায় হয়েছে, এটা সময় আমাদের বলে দেবে। মোহাম্মদ ইউনূস, আবারও বলছি, ওভার ভ্যালু করার কোনো দরকার নেই। মোহাম্মদ ইউনূস ইজ এ টুল। ছেনি, খুন্তি, হাতুড়ি, কাঁচি যা ব্যবহার, মোহাম্মদ ইউনূসের ব্যবহারও তাই। মোহাম্মদ ইউনূস এমন কোনো একটা ব্যক্তিত্ব নয় যেই ব্যক্তিত্বটাকে দারুণ গুরুত্ব দিয়ে দেখার মতো কিছু। মোহাম্মদ ইউনূসকে কালকে যদি বলে ডিপ স্টেট যে তুমি সারাদিন পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে থাকবে এবং পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে থেকে মানুষ গুনবে, ও বাংলাদেশের পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে তাই করবে। তার কারণটা হচ্ছে ও নিজে এত দিক থেকে জর্জরিত। ও যেভাবে চুরি করেছে, ও যেভাবে বাংলাদেশকে স্কোয়ার ফিটে বিক্রি করেছে, বাংলাদেশের সাধারণ জনগণ ভোট যদি হয়, সাধারণ ভোট যদি হয়, কথার কথায় যে একদম প্রপার ডেমোক্রেটিক ইলেকশন যদি হয়, ওকে বাঁচানো যাবে। বা যারা ভোটে জিতে আসবে তারা বাঁচাতে পারবে মোহাম্মদ ইউনূসকে? মোহাম্মদ ইউনূসকে পালাতে হবে ভোটের পরে, এবং ভোটের পরে পালাতে হবে। তার জন্যেই ভোটটাকে স্বেচ্ছাচারী ভোটে কনভার্ট করার চেষ্টা করছে জামাত। চেষ্টা করছে বারংবার পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলোকে ভোট থেকে সরিয়ে আনতে, কারণ জানে যদি পলিটিক্যাল ভোট হয় কোনোদিন মোহাম্মদ ইউনূস বা জামাত অ্যান্টোনিও গুটেরেসের যে বর্তমান বক্তব্য সামনে এসেছে, যে অ্যান্টোনিও গুটেরেসকে আমরা দেখেছিলাম যে ঈদের আগে একসঙ্গে সন্ধেবেলায় তারা সেখানে একসঙ্গে বসতে বা ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে ইউনূসের পাশাপাশি বসতে, তিনিও এখন বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্টের এই রায় সেটা ঠিক হয়নি। কোথাও কি এর জন্য মোহাম্মদ ইউনূসের কাছে কোনো বিশেষ বার্তা এসছে, কোনো এজেন্সি মারফত বা কোনো সূত্র মারফত কি প্রাণনাশের আশঙ্কা করছেন? প্রাণনাশের আশঙ্কা মোহাম্মদ ইউনূসের আছেই। দেখুন, মোহাম্মদ ইউনূস যে ধরনের কাজ করেছে, সে ধরনের কাজের রেজাল্ট হিসাবে বাংলাদেশের যেই রকম আমরা রাজনৈতিক সভ্যতা দেখেছি, হিস্ট্রি অফ বাংলাদেশের যেই পলিটিক্যাল প্রেজেন্স দেখেছি, যে কোনো মুহূর্তে ঠুকে যেতে পারে, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ঠুকে দিয়ে বেরিয়ে যেতে পারে মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূস ব্লাস্ট হয়ে যেতে পারে। কিন্তু মোহাম্মদ ইউনূসকে সেটা কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আমি কোনো জ্যোতিষী বসে নেই এখানে। কিন্তু আপনাকে আমি এই কথাটা বলে দিচ্ছি, মোহাম্মদ ইউনূসের পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়ে গেছে। পলিটিক্যাল অ্যাসাসিনেশন। আচ্ছা। কারণ মোহাম্মদ ইউনূসকে কোনো পলিটিক্যাল পার্টি ওন করবে না। মোহাম্মদ ইউনূসকে এনসিপি কিছুদিন বাদে যখন বুঝবে পলিটিক্যাল টার্নিংটা তাদের এগেনস্টে যাচ্ছে, একটা জিনিস বুঝুন, যদি প্রপার ইলেকশন হয়, আমি আবার ওই কথাটা কোট আনকোট বলছি, যদি প্রপার ইলেকশন বাংলাদেশে কল হয়, আওয়ামীকে আপনি ব্যান করে ইলেকশন করতে পারবেন না। আওয়ামীকে আপনাকে পিকচারে আনতেই হবে। দ্বিতীয় জিনিসটা, যদি প্রপার ইলেকশন হয়, আপনি বিএনপির মতো একটা রাজনৈতিক সংগঠন যার এত বড় ইতিহাস আছে, নালিফাই করে দিতে পারবে? কোনোদিন পারবে না। তাদের সংগঠন নেই, বিএনপির সংগঠন নেই, আপনার ন্যাশনাল পার্টির সংগঠন নেই, এরা ছেড়ে কথা বলবে। এই প্রতিটা সাংগঠনিক রাজনৈতিক দল একত্রিত হওয়ার একটা প্রবণতা দেখাবে। কেন জানেন? তারা সবাই রাজনৈতিক সলিউশনের দিকে যাবে। আমি এইখানেই বলবো, আপনি যেটা বললেন, আমি বিদিশা এর সাথে আমরা কথা বলেছিলাম কিছুদিন আগে, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে তিনি কথাও বলেছিলেন। কিন্তু পরের দিকে যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি একটা ভয় প্রকাশ করেছিলেন। বলেছিলেন যে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে, তাদেরকে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, এবং এটাও বলা হয়েছে কোনো কথা বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানে আমি এই এক্সাম্পলটা কেন দিলাম, যে আপনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা বললেন, জাতীয় পার্টির কথা উঠতেই আমি বিদিশা এরশাদের কথাটা বললাম, কারণ এইভাবে কি কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক দলকে আটকে রেখে নির্বাচনে যাওয়া সত্যিই সম্ভব? দেখুন, আপনি যাদের কথা বলেন তারা রাষ্ট্রপতির পরিবারের মানুষ। আমি যতটা শুনেছি, আমি যতটা গুগলে দেখেছি, ওনার সম্বন্ধে পড়েছি যতটা, উনি রাষ্ট্রপতির পরিবারের থেকে আছে, লেগাসি অফ পলিটিক্স আছে তাদের কাছে। তারা এই লেগাসি অফ পলিটিক্স বলা যে ফ্যামিলিগুলো আছে, তারা তো বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, তাদের মতো করে দিয়েছে, আইডিওলজিক্যাল সার্ভিস দিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে তারা যদি পলিটিক্যাল প্রেজেন্স বা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট চায়, তাহলে কোয়েশ্চেন মার্কের কি দরকার? আমার কথা হচ্ছে, আমি মেনে নিচ্ছি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পলিটিশিয়ানের নাম মোহাম্মদ ইউনূস। শেখ মুজিবুর রহমানও তার কাছে কেউ নয়, আমি ধরে নিচ্ছি। সবাইকে পলিটিক্যাল ভোট করাক, সব কটা পার্টিকে ডাকুক, আওয়ামী লীগকে ডাকুক, বিএনপিকে ডাকুক, ন্যাশনাল পার্টিকে ডাকুক, এনসিপিকে ডাকুক, সবাইকে ডেকে ভোট করানো হোক, জামাতও লড়ুক, তখন ডিসাইড হোক না
প্রপার অ্যাটমসফিয়ারে ভোট হোক না, ডেমোক্রেটিক ভাবে ভোট হোক না, তখন ডিসাইড হোক না যে মোহাম্মদ ইউনূস কত বড় পলিটিশিয়ান। উনি সেটা না করিয়ে উনি ভয়ে বিধ্বস্ত হয়ে লোকে পালিয়ে যাচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য, একটা একমুখী ইলেকশনের ডিক্লেয়ার করার চেষ্টা করছে, একটা অগণতান্ত্রিক পদ্ধতিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে, পালিয়ে বাঁচার চেষ্টা করছে। সেই লোকটাকে কোনোদিন বলা যায় যে সে কোনোদিন বাংলাদেশের স্বার্থে ভেবেছিল? আমাকে বলুন তো বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পলিসি উনি কি বানিয়েছেন গত 1 বছরে? আমাকে বলুন তো বাংলাদেশের কোন ডেভেলপমেন্টাল পলিসি উনি বানিয়েছেন? একটা স্টেপ বলুন যেখানে বাংলাদেশ উন্নয়নের দিকে গেছে। শেখ হাসিনার নামে যেমন কোয়েশ্চেন মার্কস আছে, শেখ হাসিনার পলিটিক্যাল অ্যাচিভমেন্টে যেমন কোয়েশ্চেন মার্ক আছে, শেখ হাসিনার পলিটিক্যাল লেগাসিতেও তেমনি একটা গ্রিন টিক আছে। শেখ হাসিনার অ্যাচিভমেন্টে একটা গ্রিন টিক আছে। শেখ হাসিনা যা যা বাংলাদেশকে এনে দিয়েছে সেই পলিটিক্যাল স্ট্যাটাসগুলো, শেখ হাসিনা যেভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে বাংলাদেশে, সেইগুলোকে তো রেকগনাইজ করতে হবে। আমি না করে শুধু বলে দিলাম ভারত শত্রু, আমি না করে বলে দিলাম বাংলাদেশের এই মানুষ খারাপ, ওই মানুষ খারাপ, একে ফাঁসি দিয়ে দাও, ওকে বন্ধ করে দাও, এই পলিটিক্যাল পার্টি তুলে দাও, হয়ে গেল সলিউশন? যদি আমি লিডার হই, আমি চেয়ারে বসে, আমাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। বললে হবে নাকি রেসপন্সিবিলিটি নেব না? আমরা ভারতীয় হয়ে কেন? আমরা এবার এই জায়গাটাতে আলোচনায় আসবো যে মোহাম্মদ ইউনূস জবে থেকে এসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে বারবার ভারতের দিকে আঙুল তুলেছেন, অথচ ইতিহাস ঘাটলে বা খুব বেশি দিন আগে যেতে হবে না, গত 2 বছর আগেও যদি আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দেখি, খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু মোহাম্মদ ইউনূস এসেই ভারতকে শত্রু শত্রু বলে ডিক্লেয়ার করা শুরু করেছেন। এমনকি তিনি বলছেন যে শেখ হাসিনা নাকি ভারতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি শেখ হাসিনা ভারতে? কোথায় রয়েছেন তিনি? 5ই আগস্ট 2024-এ আমরা কপ্টার উঠতে দেখেছিলাম, শেখ হাসিনা সেনার কপ্টারে ভারতে এসে নেমেছিলেন। কিন্তু তারপর তিনি কোথায় আছেন আসলে? এটাই বা বাংলাদেশের মানুষ কি করে ভেবে নিচ্ছে যে তিনি ভারতেই আছেন? আমিও তো এরকম বিভিন্ন ফেসবুকে ছবি লাগাই যে আমি দীঘায় আছি, মন্দারমণিতে আছি, দিল্লিতে আছি, আহমেদাবাদে আছি। তার কি আমি ওখানে থাকি নাকি? গেছি, তারপর আমি কোথায় গেছি না গেছি আমি কি সবাইকে কৈফিয়ত দেবো নাকি? উনারা প্রধানমন্ত্রী মানুষ, আমরা সাধারণ মানুষ। ভারত সরকার বলেছে নাকি যে দিল্লিতে আছেন শেখ হাসিনা, এই অ্যাড্রেসে আছে? ওদের মিডিয়া থেকে বার করেছে যে এই অ্যাড্রেসে আছে, সেই অ্যাড্রেসে কোনো কিছু পাওয়াই যায়নি অস্তিত্ব। শুনুন, আমার একটা কথাও শুনুন, পারসেপশনের উপর না ডিপ্লোমেসি হয় না। আমি আপনাকে বলছি আপনি বিষ্ণুর উদ্ধারণ করেন সন্ধ্যাবেলা, হয়ে গেল, আপনি বিষ্ণুর উদ্ধারণ করতে শুরু করেন। বিষ্ণু মাতা তো এমনি তো এক্সিস্ট করে, আপনি বিষ্ণু মাতা হয়ে ওঠেন, আপনি হয়ে যান। শুনুন, এগুলো না মানে হাস্যকর ডিপ্লোমেসি। আমি বলছি মানে একটা কথা বলে দিলাম, সেই কথাটার কোনো রকম মানে ম্যাচিওরিটি নেই, সেই কথাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আপনাকে একটা মজার গল্প বলি, আমার ছোটবেলার গল্প। হ্যাঁ, সরি, ইফ ইউ পারমিট। ব্যাপারটা এরকম যে আমি ছোটবেলায় প্রচণ্ড বদমাশ ছিলাম। একজনের আম বাগানে গিয়ে আম ভেঙে আম চুরি করে খেয়েছি, এই অভিযোগ আমার বিরুদ্ধে ছিল।